গোপনে মোনাজাতে তুমি তাকে চাও, অধিকাংশ ক্ষেত্রেই তুমি তাকে পাও না। প্রতিটা মোনাজাতে তাকে চেয়েও কেন পাও না সেটা তোমার যুক্তিতে ধরে না। তুমি আল্লাহর প্রতি অভিমান করো, প্রতিটা মোনাজাতে তাকে চেয়েও কেন পাও না সেটা নিয়ে তোমার আফসোসের অন্ত নেই। তোমার মোনাজাতে তুমি যাকে চেয়েছ সে হয়তো আবার গোপন মোনাজাতে অন্য কাউকে চেয়েছে সব সময়। এজন্যই খোদা তোমার দোয়া কবুল করেনি। আবার হতেও পারে সে তোমাকে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তো ভবিষ্যৎ জানেন। তিনি হয়তো স্পষ্ট দেখেছিলেন তোমার মিলন হলে তুমি বেশি মুসিবতে পড়বে। এজন্যই তোমাদের উভয়ের দোয়া কবুল করেনি। দেখো না, প্রেম করে বিয়ে করেছে এমন টাইপের অধিকাংশ ফ্যামিলিতে প্রায় ঝগড়া হয়, ডিভোর্স হয়। প্রতিটা দিন প্রার্থনা করে একজনকে চেয়েছো তুমি, আল্লাহ তাআলা তোমার মঙ্গল চেয়েছে বলেই তার সাথে তোমার মিলন হতে দেয়নি। তার সাথে মিলন হলে হয়তো তোমার বড় ধরনের বিপদ হতো। সেই বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়েছে। ওনার প্রতি অভিমান না করে বলেই ফেলো আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, তুমি যাকে চেয়েছো তার চেয়ে বেটার কাউকেই উনি একদিন তোমাকে দিয়ে দেবে। এক্সকে এক্স না ভাবলেই সমীকরণটা পানির মতো সহজ। এক্স প্রতারণা করেছে, ভালো কথা, তো এখন কি করবেন? ব্লক মারবেন আর তারপর ফেক আইডি দিয়ে দিনের ভেতর 1000 বার চেক করবেন সে কার সাথে ইটিস পিটিস করে। দেখেন ভাই, এই জিনিসটা খুবই লেম। ভালো থাকার এই আইডিয়াটা দিন শেষে একদম ফ্লপ। এভাবে ভালো থাকা যায় না। আপনি যদি সত্যিকারে ভালো থাকতে চান তাহলে ব্লক ফ্লক করার কোনো দরকার নেই। আপনি আপনার মতো এক্সকে তার মতো করে ছেড়ে দিন। তার ছবি, তার পোস্ট আপনাকে অসহ্য রকমের যন্ত্রণা দেয়, আনফলো করে দিন। তারপর নিজের মতো করে মুভ অন করতে থাকেন। আরেকটা কথা, এক্স কোনো গালির নাম না। যে মানুষটাকে একটা সময় ভালোবেসেছেন তাকে সামান্য একটা ব্রেকআপ দিয়ে জাস্টিফাই করা ঠিক হবে না। পরিস্থিতি মানুষকে অনেক ভুল ডিসিশন নিতে বাধ্য করে। এক্সরও মানুষ, মানুষ মাত্রই ভুল। মাফ করে দিন, বাট মাফ করে মানে এই না যে সব আঘাত যন্ত্রণা ভুলে আবার তার সাথে শূন্যের বাসর সাজাবেন। মাফ করে দেয়া মানে ক্ষমা করে দেওয়া, জীবন থেকে তার চ্যাপ্টারটি ক্লোজ করে দেওয়া। শুধুমাত্র প্রচণ্ড ভালোবাসার আবেগ থাকলে কাউকে বিয়ে করাটা বোকামি, যদি না তার ফ্যামিলি আপনাকে পছন্দ করে। কারণ আপনারা দুজন মানুষ সুখে থাকার শত চেষ্টা করলেও তারা আপনাদেরকে কখনোই সুখে থাকতে দেবে না। আর আপনি তাদের সাথে যুদ্ধ করবেন, কিন্তু ভালোবাসার মানুষটার সাপোর্ট খুবই কম পাবেন। আর সেও তো একই ফ্যামিলির। তার আচরণ তাদের থেকে আলাদা হবে কি? তার শিক্ষার আপনার প্রতি ভালোবাসার জোর নিশ্চয়ই তার 29 বছরের পারিবারিক শিক্ষার চেয়ে বেশি নয়। আর সুখে থাকার অভিনয়টা করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আর কষ্ট পেতে পেতে আপনার ভেতরটা ক্ষত বিক্ষত হতে থাকবে। হয়তো আপনার সাথে আপনার বাচ্চাও ভুক্তভোগী হবে। বিয়ের আগে সম্পর্ক গড়তে দুজন মানুষই যথেষ্ট, কিন্তু সংসার সম্পূর্ণ আলাদা বিষয়। স্যাক্রিফাইস করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। পদে পদে দোষ খুঁজতে খুঁজতে আপনাকে আপনার নিজের কাছে কনফিউজ বানিয়ে দেবে গোটা ফ্যামিলি। আর বাবা মাকে কষ্ট করে রাজি করালেন, তাদের কাছে সবটুকু বলতে পারবেন না। আপনার ভালো ক্যারিয়ার, শিক্ষা, সৌন্দর্য কোনো কিছু শ্বশুরবাড়ির লোকের কাছে মূল্য পাবেন না। ভাববেন নিজের ব্যবহার দিয়ে তাদের মন জয় করবেন, কিন্তু কতদিন চেষ্টা করবেন? 1 বছর, 2 বছর? এর চেয়ে ব্রেকআপ হয়ে যাওয়াটা আরো ভালো। সাময়িকভাবে হয়তো মনে হবে তাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু পুরোটা জীবন পড়ে আছে। আর মাথা উঁচু করে বাঁচতে চাইলে যে ফ্যামিলিতে বিয়ে করার চিন্তা করছেন সেই ফ্যামিলিকে বুঝে বিয়ে করার সিদ্ধান্ত নিন। ভার্চুয়ালে কোনো একটা মানুষের সাথে টানা কয়েকদিন কথা বলার পর দেখা যায় হঠাৎই কোনো এক অজানা কারণে একটা গ্যাপ চলে আসে। এরপর বহুদিন কিংবা বহু মাস আবার কথা হয় না। অপরিচিত মুখগুলো কিছুদিনের মধ্যে খুব বেশি পরিচিত হয়ে গিয়েও আবার টুপ করেই অপরিচিত হয়ে যায়। অনেক দিন কোনো যোগাযোগ থাকে না, কোনো কথাও হয় না, কারো খোঁজ নেওয়ারও সময় কারো থাকে না। চ্যাট লিস্টের টপে থাকা মানুষগুলো হারাতে হারাতে একদম নিচে চলে যায়। অনেক অনেক দিন পর হঠাৎ করে আবারও কথা হয়ে যায়। সে কথাতে আগের মতো আবেগ কিংবা টানার থাকে না, কেমন একটা জড়তা চলে আসে। সময়ের সাথে সাথে অসংখ্য ভার্চুয়াল সম্পর্ক হারিয়ে যায়, অনেক ভালো সম্পর্কগুলো হারিয়ে যায়, শুধু ঠিকঠাক মতো সম্পর্কের যত্ন না নিতে পারার অবহেলায়। মাঝে মাঝে নিজেই নিজের কাছে বিরক্তিকর হয়ে যাও না?
তুমি বিরক্তিকর না হলেও আমি আমার কাছে বিরক্তিকর হয়ে যাই। আমার হাঁটতে ভালো লাগে না, কথা বলতে ইচ্ছে করে না। কেউ খোঁচা মেরে কথা বললে তাকে আর কিছু বলতে ইচ্ছে করে না। কেউ কিছু ভাবলেও তাতে কিচ্ছু যায় আসে না। আমরা সবাইকে বলতে চাই আমি ভালো নেই। কেন নেই সেটা সবাইকে বলা যায় না, সবাই বুঝতেও চায় না, সবাইকে বুঝতে দিতেও হয় না। লাইফ সবসময় মোটিভেশনের উপর চলে না। সবকিছু বুঝার পরেও দেখবা মানতে ইচ্ছে করে না কিছুই, একদম কিছুই না। তোমার খারাপ লাগা দিয়ে কারো কিছু এসে যাবে না। কেউ বড় জোর একটু সহানুভূতি দেখাতে পারে, যাকে ভালোবাসবা সেও তোমাকে বুঝবে না। একটু রাগ, একটু অভিমান করতে করতেই দেখবা সে ভ্যানিশ। কারো কারো লাইফ এভাবে হয়, জন্ম একা মৃত্যু। কেউ কেউ পাশে থাকার মতো, বোঝার মতো কাউকেই পায় না হয়তো। কেউ কেউ বোঝাবে লাইফ তো সবে শুরু, কত কি দেখবা, খারাপ সময় যাবে আসবে, তবুও ভেঙে পড়ো না। এসব হ্যান ত্যান কথা শুনলেও আজকাল আর ভালো টালো লাগে না। যার কষ্ট সেটা কেবল সেই বুঝে। হাসি খুশি থাকতে হয় বলে থাকি, নয়তো কার দরকার এত অভিনয় করার। এই পৃথিবীতে কেউ কারো না, তুমি তোমার নিজেরও না। সবসময় ঠিক থাকা যায় না, বলা যায় না খুব খারাপ আছি জানেন, থাকতে ইচ্ছে করে না আর। অভিমান খুব খারাপ জিনিস জানেন। আচ্ছা, আমি শুনেছি তুমি কাকে যেন বলেছিলে ছেলে জাতটাই খারাপ। আচ্ছা, সত্যিই কি তাই? বাসের মধ্যে তোমাকে দাঁড়ানো দেখে নিজে দাঁড়িয়ে তোমাকে বসতে দেয়, তবুও তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? আচ্ছা, এটা না হয় বাদই দিলাম। রাস্তায় যদি কোনো মানুষরূপী জানোয়ার তোমাকে উত্ত্যক্ত করে, তোমার সাহায্যের জন্য ছেলেরাই এগিয়ে আসে, তবুও কি তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? একটা নারী যখন কোনো নরপশু দ্বারা ধর্ষণ হয়, প্রতিবাদে মানববন্ধন ওই ছেলে জাতিটাই করে, তবুও কি তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? যে তোমার কারণে সবসময় ভীত হয়ে থাকে, সে তোমার কলিজার টুকরা ভাইটা, তবুও কি তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? যাকে তুমি সবার কাছে সুপারম্যান বলে সম্বোধন করো, তোমার বাবার কথা বলছে, সেও কিন্তু ওই খারাপ জাতিটার মধ্যেই পড়ে। ওই খারাপ জাতটাই না একটা সময় অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে, তবুও কি তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? সত্যি যদি ছেলে জাতটাই খারাপ হতো না, পৃথিবীতে স্বপ্ন, ভালোবাসার দায়িত্ব বলতে কোনো কিছুই থাকতো না। কিছু নরপশুদের জন্য পুরো ছেলে জাতটাকে খারাপ বলো না। শুনেছিলাম ভালোবাসা নাকি অনেক অদ্ভুত, কখন কিভাবে কোথায় হয়ে যায় বোঝা যায় না। আমার সাথেও কিন্তু এমনই হয়েছে। আমার গল্পটাও একই রকম। প্রথমে একটু একটু মেসেজ, সারাদিন মেসেজ, মনের কথা বলতে লাগা, ঘন্টার পর ঘন্টা ফোনে লেগে থাকা, তারপর বাসায় ম্যানেজ করে দেখা করা, একসাথে সময় কাটানো, একটু কথা না হলে কেমন অস্থির লাগা, বুঝতে পারা যে সে একটু বেশি স্পেশাল। এইভাবেই শুরু হয় আমাদের গল্পটা। আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেল, পাগলটাকে ছাড়া কিছু ভালো লাগে না। আমাদের দুজনের পাগলামি আমাদের রিলেশনকে স্ট্রং করে তুলেছে। দিনের পর দিন, মাসের পর মাস অনুভূতিগুলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাকে আমার নিজেরই মনে হয়। শত ঝগড়ার পরেও আমাদের ভালোবাসা টিকে আছে। আমি এমন পার্টনার পেয়ে অনেকটাই সুখী। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে রঙিন স্বপ্নের মতো। তোমাকে হারানোর ভয়টা সব সময় থাকে। এই যে পাগল, আরে তোমাকেই বলছি, খুব বেশি ভালোবাসি। কিন্তু যে মেয়ে জানে কাল তার বিয়ে, সে জানে তার অমতেই তার বিয়েটা হচ্ছে। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত অমতে থাকা মেয়েটা কবুল বলার পরেই আরেকটা মানুষের জগতে নিজেকে প্রবেশ করিয়ে নেয়। পুরনো প্রেম ভুলে চোখের পলকেই একটা মেয়ে শুধুমাত্র একটা পরিবারের কথা ভেবে অচেনা অজানা একটা মানুষকে ভালোবাসার চেষ্টা শুরু করে দেয়। নিজের ভালো থাকাটা একটা মেয়ের কাছে খুবই তুচ্ছ ব্যাপার। এক রাতে একটা মেয়ে বদলে যেতে পারে। ভালোবাসা ব্যাপারটাকে আমরা যতটা সহজ করে দেখি, একটা মেয়ে সংসার ব্যাপারটাকে ঠিক ততটাই কঠিন করে ভাবে। মেয়েরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে।
চ্যালেঞ্জ নিতে নিতে তার কাছে প্রেমিকার কবুল বলার আগের পরিচিত মানুষটাও একটা চ্যালেঞ্জের মতো। কবুল বলে একটা মেয়েই পারে একটা ছেলে জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে। প্রেমার সংসার মেয়েদের জীবনে দুই রকমের চ্যালেঞ্জ। এখানে পরিচিত অপরিচিত কেউ নেই, একদম কেউ না। এই দুটো ব্যাপার একটা মেয়ে নিজে নিজে সামাল দিয়ে বড় হয়। ভালোবাসা মানে এক একজনের কাছে এক এক রকম, কিন্তু যার কাছে যেই মনে হোক না কেন, আমার কাছে মূলত 4টা গুণের নাম ভালোবাসা। অর্থাৎ একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হলে এই 4টা গুণ উপস্থিত থাকতে হবে। রেসপেক্ট মানে সম্মান। শুধু ভালোবাসা কেন, সম্মান ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকে না, এমনকি বন্ধুত্বও না। একজন বন্ধুকেও তার অপর বন্ধুকে সম্মান করতে হবে। একটা সম্পর্কের মধ্যে পরস্পর সম্মান থাকতে হবে। 2 বিলিভ মানে বিশ্বাস। এটার ব্যাপারে আর কি বলতে, শুধু এতটুকুই বলবো, এই দুনিয়াটাই টিকে আছে বিশ্বাসের ওপর। আমি বলবো বিশ্বাসটা হলো দুনিয়ার সব সম্পর্কের প্রাণ। প্রাণ ছাড়া যেমন দেহ অচল, ঠিক তেমনই বিশ্বাস ছাড়া সম্পর্ক অচল। 3 কেয়ার মানে যত্ন। বলা হয় যে ভালোবাসার যত্ন দিয়েই নাকি মরুভূমিতে ফুল ফোটানো সম্ভব। সেক্ষেত্রে একটা সম্পর্কের ক্ষেত্রে যত্ন কতটা গুরুত্বপূর্ণ তা আপনারাই বুঝে নিন। 4 আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাবুঝি। এই জিনিসটাকে বর্তমানে সব সম্পর্কের মূল কারণ হিসেবে গণ্য করা হয়। বোঝা ভালো, তবে বেশি বোঝা বা ভুল বোঝা মোটেও ভালো না। এই সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে সন্দেহ এবং বড় বড় ঝগড়া সৃষ্টি হয়, যার শেষ পরিমাণ একটা সম্পর্কের অপমৃত্যু। তাই একটা সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকাটা খুব বেশি জরুরি। আমি মনে করি এই 4টা গুণের সংমিশ্রণই ভালোবাসা। সবশেষে বলবো, সবাই ভালো থাকুক তার ভালোবাসার মানুষটার সাথে। ছেড়ে যাবে, যাও। মুক্তি পেতে যাও, ওকে সেটাও দিলাম। কিন্তু অনুরোধ একটাই, ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিও না। তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বলে গেলেই পারতে। শুধু শুধু এসব হাস্যকর অজুহাত কেন দেখাও? তুমি আমার বদনাম করবে, করো, তাতে একটু খোঁত রেখো না। আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তোমার টাইম পাস করা লাগলে অনেক কিছু ছিল, শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন তোমাকে এমন করতে হলো? সবশেষে একটা কথা বলতে চাই, কাউকে কষ্ট দিয়ে সুখে থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছ। কষ্ট তুমিও পাবে, শুধু সময়ের অপেক্ষা। না, এটা কোনো অভিশাপ না, এটা স্রষ্টার দেওয়া প্রকৃতির সুনিপুণ বিচার। একটা বোকাশোকা কিউট মেয়েকে বিয়ে করব, যাকে ধমক দেওয়ার আগে কেঁদে ফেলবে। কথা বলার সময় আপনি করে বলবে নাকি তুমি করে বলবে, দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে। আমার চোখের দিকে তাকে কথা বলতে গেলে তাল হারিয়ে ফেলবে। একটু প্রশংসা করলে